এবিটিএ টেস্ট পেপারের আজকে যে সেট 2টা চলবে তার পেজ নাম্বার 22 থেকে 25 সেটার অর্গানিক এমসিকিউ আর আইসিকিউ এর কোশ্চেনগুলো আমি করে দিচ্ছি আজকে। তো একে একে দেখে নিই। ফার্স্টে এমসিকিউ গুলো। ফার্স্ট যে এমসিকিউ আছে বলেছে ঘনকাকার ঘন সন্নিবেশে প্রতি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত? তো আমরা জানি ঘনকাকার ঘন সন্নিবেশ মানে কি সিসিপি, আর সিসিপির ইউনিট সেল কি হয়? সিসিপির ইউনিট সেল হয় এফসিসি। এফসিসিতে তাহলে পরমাণুর সংখ্যা কত? 4। এফসিসিতে যদি পরমাণুর সংখ্যা 4 হয় তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত? আমরা জানি এন সংখ্যক পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা এন। তাহলে এখানে অষ্টতলকীয় ফাঁক কটা হচ্ছে? 4টে। কিন্তু এটা কি আছে? 4টে কণার জন্য 4টে হচ্ছে, কিন্তু এখানে কোশ্চেন কি করেছে? প্রতি পরমাণুতে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত? তাহলে 4টেতে যদি 4 হয় তাহলে একটা পরমাণুতে কত হবে? একটা পরমাণুতে হবে 4/4 মানে 1 হবে। তাহলে এটার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি 1। নেক্সট কি আছে? তীব্র ও মৃদু উভয় প্রকার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কি বলেছে? বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, কোনোটাই নয়। এখানে কি হবে? হ্রাস পায় বলে একটা যেটা আছে, লঘুতা বৃদ্ধি করলে মৃদু ও তীব্র উভয়েরই আপেক্ষিক পরিবাহিতা কিন্তু হ্রাস পায়। আপেক্ষিক পরিবাহিতা মানে হচ্ছে কাপ্পা, যেটা সেটা কিন্তু দুজনেরই কমে যায়। নেক্সট কি আছে? 3 নম্বর কোশ্চেন আছে AgNO3 ও KI এর বিক্রিয়ায় উৎপন্ন AgI সল। প্রথম কথা AgI সল আছে, তারপরে কি বলেছে? ঋণাত্মক হবে বলেছে। তার মানে এখানে AgI সলের দুটো কণা কি কি আছে আমাদের? Ag প্লাস আর I মাইনাস। এখান থেকে পাবো Ag প্লাস আর I মাইনাস। তাহলে ঋণাত্মক হতে গেলে আমাদেরকে কি দেখতে হবে? যেখানে আয়োডিন থাকে সেই রকম জিনিস খুঁজতে হবে এখানে। তাহলে আয়োডিন কোথায় আছে? এখানে Ag আছে, তার মানে এটা ধনাত্মক হয়ে যাবে। এখানে কেআই আছে, তার মানে কেআই যদি থাকে তাহলে এখানে কিন্তু এখান থেকে আমরা আয়োডিন কিন্তু আমরা পেয়ে যাব। তাই এই কণাটা তখন কি হয়ে যাবে? ঋণাত্মক প্রকৃতির হয়ে যাবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন বি। নেক্সট, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটির গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? আচ্ছা, SO2 গ্যাস হয় কিন্তু গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন। NO2 কিন্তু বর্ণ হয়, আর SO2 কিন্তু বর্ণ হয় না কিন্তু গন্ধ হয়। তাই এখানে অ্যান্সারটা কি হবে? SO2। নেক্সট কি বলেছে? নিচের কোন যৌগটি আম্লিক মাধ্যমে বর্ণহীন? আচ্ছা, আম্লিক মাধ্যমে বর্ণহীন যেহেতু বলেছে MnO4 মাইনাস, এটাকে যদি H প্লাস দিয়ে Mn2 প্লাসে কনভার্ট হয়, Mn2 প্লাস কিন্তু বর্ণহীন। কিন্তু এখানে কি আছে? MnKMnO4। আবার আরেকটা যদি দিই, যদি 2 প্লাস হয় তাহলে বর্ণহীন হবে, কিন্তু যদি 4 প্লাস হয়ে যায় তাহলে কিন্তু আবার বর্ণযুক্ত হয়ে যেতে পারে। তাহলে কোনটা হবে এখানে সম্ভাবনা আমি খুঁজে পাচ্ছি না, তাই এটাকে বাদ দিলাম। MnO4 2 মাইনাস তো হবেই না, CrO4 2 মাইনাস হবে না। এখানে কোনোটি নয় লেখাটাই বেটার হবে, কারণ MnO4 মাইনাস নিজে বেগুনি বর্ণের হয়ে যায়। তাই এটা কোনোটি নয়, অপশনটাই ঠিক হবে। নেক্সট, FeF6 3 মাইনাস যৌগে Fe এর সংকরায়ন কি? তো প্রথম কথা একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যাদের কোঅর্ডিনেশন নাম্বার 6 তারা অক্টাহেড্রাল কমপ্লেক্সই তৈরি করে। আর অক্টাহেড্রাল কমপ্লেক্সের কি হয়? হাইব্রিডাইজেশন হয় sp3d2, না হলে হবে কি d2sp3। কারণ গুণে নি, এখানে 3টে, 2টো 5টা আর একটা 6টা, 6টাই তো মিলছে। তাহলে 6টা মিলাতে গেলে আমাদের sp3d2 করতে হবে, নাহলে d2sp3। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে ইলেকট্রনকে কি করতে পারে? পেয়ার আপ করে দেয়। তাহলে এখানে কি করে দেবে? এরকম করে দুটো ঘরকে কি করে দেবে? ফাঁকা করে দেবে। তাহলে ইনার ডি অরবিটাল ব্যবহার হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অনলি। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য কি হয়? d2sp3 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য কি হয়? উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য হচ্ছে sp3d2। এবার আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোন কটাকে? বিশেষ করে আমাদের CN, CO আর NH3 কে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসাবে কিন্তু বিবেচনা করে থাকি। এছাড়া বেশিরভাগই আমরা উইক ফিল্ড হিসাবেই দেখি। যেহেতু এখানে কি আছে? এই তিনটের মধ্যে কোনোটাই নাই, শুধুমাত্র কি আছে? ফ্লুরিন আছে। আর ফ্লুরিন যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড, তাই এটা কি হবে? অক্টাহেড্রাল মানে হচ্ছে sp3d2 হবে। তাই অপশন কোনটা হচ্ছে? এখানকার অপশন সি sp3d2 হচ্ছে অ্যান্সার। নেক্সট, Fe3 ক্লোরাইডের উপস্থিতিতে টলুইন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে অর্থ প্যারা হ্যালোযৌগ গঠন করে। বিক্রিয়াটি কি? তাহলে Fe3 ক্লোরাইডের উপস্থিতিতে টলুইনের সঙ্গে যে বিক্রিয়াটা আমাদের, যদি একটু ভালো করে দেখি বিক্রিয়াটা, তাহলে কি হতে পারে বিক্রিয়াটা? একটু মেকানিজমটা আমি দেখাই। আমি টলুইনের বলেছে, তার মানে এখানে CH3 লিখলাম, এখানে বেনজিন লিখলাম। এবার এইটাকে Fe3 মানে FeCl3 নিতে পারি। FeCl3 এর সঙ্গে এখানে কি নিব? Cl2 নিলাম। তাহলে FeCl3 যেহেতু লুইস অ্যাসিড, ও কি করবে? ও ইলেকট্রন নিবে, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl। আর এর যে এখানে ক্লোরিন আছে, ক্লোরিন যেহেতু দুই দিকে কি থাকে? লোন পেয়ার থাকে।
তা এই ইলেকট্রন এখানে দেবে, যখন দিবে তখন নিজের থেকে ইলেকট্রন দিচ্ছে, মানে এখানে কি চার্জ হবে, প্লাস চার্জ। আর প্লাস চার্জ যখন হবে এ, আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় প্লাস চার্জ মানে কি করবে, ইলেকট্রনকে টানতে চাইবে, তখন এর মাথায় কি হবে, প্লাস চার্জ। তখন কিন্তু এইটা যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্লাস আই ইফেক্ট যুক্ত, তাই অর্থ আর প্যারা পজিশনে গিয়ে ক্লোরিনকে অ্যাটাক করবে, অর্থাৎ সিএল প্লাস টাইপের কোনো জিনিসকে গিয়ে অ্যাটাক করছে। তাই এটা কি হচ্ছে, যেহেতু এটা ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে আর এখানে প্রতিস্থাপিত হচ্ছে অর্থ বা প্যারা পজিশনে, তাই এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অপশন বি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট দেখে নি, HCl ও ZnCl2 এর উপস্থিতিতে কোন যৌগটি দ্রুততার সাথে বিক্রিয়া ঘটাবে। প্রথম কথা, HCl আর ZnCl2 মানে কি, মানে হচ্ছে লুকাস রিয়েজেন্ট। আমাদের অনাদ্র ZnCl2 দিলে আরো ভালোভাবে বোঝা যেত। তাই লুকাস রিয়েজেন্ট কি জানি আমরা, 3 ডিগ্রি অ্যালকোহলে সব থেকে তাড়াতাড়ি দেয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাকে কি খুঁজতে হবে, 3 ডিগ্রি কোনটা, তার জন্য স্ট্রাকচার রাখতে হবে। স্ট্রাকচার রাখতে গিয়ে আমি প্রথমটাই শুরু করি, প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে। তাহলে বিউটান টু অল, বিউট মানে কটা কার্বন, 2 3 4 কার্বন, তাহলে এটা যদি অল হয় 2 তাহলে এটা 2 ডিগ্রি। দেখি আর আছে কি, 2 মিথাইল প্রোপান টু অল, মানে প্রোপান মানে হচ্ছে 3টে কার্বন, 2 মিথাইল মানে এখানে একটা CH3, আর 2 অল মানে এটা OH। আচ্ছা এটাই হচ্ছে 3 ডিগ্রি হচ্ছে, তাই এটার ক্ষেত্রে আর দেখার দরকার নাই, 3 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশন বি হচ্ছে 2 মিথাইল প্রোপান 2 অল হচ্ছে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন আছে, অ্যাসিটোন ও বেঞ্জালডিহাইড উভয়ই বিক্রিয়া করে না কার সঙ্গে। তাহলে এটা একটা কিটোন আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। তাহলে সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের সঙ্গে করবে, ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে করবে, লিগন্যান্ট বিকারকের সঙ্গে করবে। ফেলিং দ্রবণের সঙ্গে কিন্তু এটা বিক্রিয়া দেবে না। ফেলিং দ্রবণ অনলি কার সঙ্গে বিক্রিয়া করে, অ্যালিফেটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যারোমেটিকের সঙ্গে করে না। কিন্তু এখানে যেহেতু দিয়েছে বেঞ্জালডিহাইড, এটা অ্যারোমেটিক, তাই জন্য এটার সঙ্গে তো করছে না। আর কিটোনের সঙ্গে তো ফেলিং এর কোনোটাই করে না, ফেলিংও করে না, টোলেন্সও করে না কিটোনের সঙ্গে, তাই এইটা ফেলিং দ্রবণের সঙ্গে কিন্তু এরা বিক্রিয়া করবে না। নেক্সট, নিচের কোন যৌগটি লঘু HCl এর উপস্থিতিতে অত্যন্ত সক্রিয়। আচ্ছা যেহেতু বলেছে সক্রিয় আবার লঘু HCl, লঘু HCl মানে এখানে H+Cl- আছে, লঘু কথাটা যোগ করেছে মানে জল আছে এখানে। তাহলে জলীয় দ্রবণের কথা যদি আমি ভাবি, তাহলে এটা প্রাইমারিতে হবে না, সেকেন্ডারি একটা হওয়ার সম্ভাবনা আছে, সেকেন্ডারি হওয়ার সম্ভাবনা আছে, টারসিয়ারি হবে না। C6H5NH2, C6H5NH2 তো লোন পেয়ারের মাধ্যমে বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করবে, ও তো লোন পেয়ার ডোনেটের জন্য অ্যাভেলেবেল থাকবে না। আপাতত আমার মনে হচ্ছে অপশন বি। তোমাদের যদি কোনো কিছু মনে হয় এটার, তাহলে একটু পাঠিও কমেন্টে। তো আমার মনে হচ্ছে যেহেতু লঘু বা জলীয় দ্রবণে, এটা ক্লাস 11-এ তোমরা পড়ে থাকবে যে অ্যামিনগুলির সক্রিয়তার ক্রম বলে, জলীয় দ্রবণ একটা ছিল, নরমালি একটা ছিল। তো এখানে লঘু বলেছে মানে আমরা ভাবছি এটাকে জলীয়, তাই 2 ডিগ্রিটাকে আমি এখানে লিখলাম। তারপরে হচ্ছে 11 নম্বর হচ্ছে, অ্যালানিনের স্থায়িত্ব বেশি কঠিন অবস্থায় নিচের কোনটি। যেটা জুইটার আয়ন থাকবে, জুইটার আয়ন মানে কি, যেটা অ্যাসিড গ্রুপ সেটা COO- থাকবে, যেটা NH2 সেটা কি হয়ে যাবে NH3+। কোথায় আছে দেখে নি, অপশন সি তেই একমাত্র আছে। তাহলে এইটা হচ্ছে COO- NH3+ আছে, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন আছে কি, প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ দাও। প্রাকৃতিক বলতে নাইলন হবে না, নিওপ্রিন হবে না, টেফলন হবে না, ডিএনএ। ডিএনএ হচ্ছে একটা প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ। তারপরে কি আছে, তারপরে আছে এই যৌগটি ব্যবহৃত, এটার নাম হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি কাজে ব্যবহার করা হয়, অ্যাসপিরিনের সংকেতগুলো তোমরা জেনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। POH আছে, আর এখানে OCOCH3 আছে, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে তৈরি হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে, যেটার নাম কি অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি কাজে ব্যবহার করা হয়, অ্যানালজেসিক হিসাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তারপরে সাধারণ সাবানে বায়োথায়নাল যোগ করা হয় কেন, কারণ অ্যান্টিসেপটিক ধর্ম বজায় রাখার জন্য বা আনার জন্য সাবানে বায়োথায়নাল যোগ করা হয়। এটা একটা শর্ট এসএকিউ টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে এখান থেকে, সাধারণ সাবানে বায়োথায়নাল যোগ করা হয় কেন। এইভাবে আমাদের 14টা কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে এসএকিউ গুলোকে আমরা দেখবো। তো এসএকিউ এর ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে কি যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায় না। এটা তো আমরা সকলেই জানি, আবার কেন, এখানে কেন যেহেতু বলতে বলেছে, তাই কি জানি আমরা, যদি কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য ধরি সেটা কি হতে পারে CH3COOH। এইটা কিন্তু জলীয় দ্রবণে বা দ্রবণে এটা কিন্তু 100% ডিসোসিয়েট অবস্থায় থাকে না, মানে পুরোপুরি যেটা সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে না। সেই জন্য কি হয়, CH3CO- থাকে, কিন্তু এটা সম্পূর্ণ থাকে না, মানে 100% থাকে না। যেহেতু 100% বিয়োজিত অবস্থায় থাকে না, তাই এদেরকে যত ডাইলিউশন আমরা অ্যাড করব, মানে ডাইলিউট করবো এটাকে,
তত কি হবে, এর কণা মানে এর যে 100% বিয়োজনের দিকে যেতে চাইবে, তার ফলে কি হবে, মোলার পরিবাহিতা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আমরা যতই অ্যাড করি না কেন ততই বাড়তে থাকবে। এই জন্য কিন্তু সরাসরি পরীক্ষার সাহায্যে এটা নির্ণয় করা যায় না। তাহলে এটা কিভাবে নির্ণয় করতে হয়, অনেকে এটা পড়েছো কোলরাসের সূত্র, সেই কোলরাসের সূত্রের সাহায্যে কিন্তু এই মৃদু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কিন্তু নির্ণয় করতে হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে, যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে না, তাই তাদেরকে পরীক্ষার সাহায্যে আমরা সরাসরি নির্ণয় করতে পারি না। তার জন্য কি করতে হয়, কোলরাসের সূত্রের সাহায্য নিতে হয়। তারপরে কি আছে, একটি গ্যাস তড়িৎদ্বারের উদাহরণ দাও। একটি গ্যাস তড়িৎদ্বার কি, একটি গ্যাস তড়িৎদ্বার হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার হতে পারে, তাহলে হাইড্রোজেন ক্লোরিন গ্যাস তড়িৎদ্বার হতে পারে, তাহলে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার আমি দিচ্ছি হাইড্রোজেন গ্যাস। যদি আমি লিখি তাহলে হচ্ছে H প্লাস ফার্স্ট মিডিয়ামে কন্ট্যাক্ট উইথ H2, এটা প্রেসার অফ H2 হবে, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট উইথ প্লাটিনাম, এরকম করে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার, তার সেল নোটেশনটা আমি লিখে দিলাম। মোটামুটি হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার লিখলেই হয়ে যাবে। তারপরে কি বলেছে, সোডিয়াম স্টিয়ারেট দ্বারা গঠিত মিশেলের হাইড্রোকার্বন অংশ ও আয়নীয় অংশের অভিমুখ দেখাও। তো সোডিয়াম স্টিয়ারেট মানে কি, C17H35 COO Na, তার মানে CO মাইনাস Na প্লাস। এখান থেকে আমরা বুঝতে পারছি কি, CH3 লিখে আমি যদি দেখাতে পারি এরকম করে, তাহলে এখানে কি আছে, C ডবল বন্ড O, এখানে আছে O মাইনাস, এখানে আছে Na প্লাস। তাহলে এইটুকু পার্ট কি হাইড্রোকার্বন পার্ট, আর এইটুকু এটা হচ্ছে হাইড্রো কার্বন, আর এই পার্টটুকু কি, এই পার্টটুকু হচ্ছে আয়নীয় পার্ট, আয়নীয়, এইভাবে দেখিয়ে আমরা লিখে দিতে পারি আয়নীয় অংশ। দুটো হয়ে গেল। এরপরে 3 নম্বর হচ্ছে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌলের পরমাণু সমূহের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার মূলগত পার্থক্য কি। আচ্ছা, এখানে যেহেতু ইলেকট্রন পূর্তি প্রক্রিয়া বলেছে, তাই আমরা জানি কি ল্যান্থানাইড যেটা, সেটা কিন্তু 4f অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে, আর অ্যাক্টিনাইডের ক্ষেত্রে কোনটা হয়, সেটা 5f অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। ইলেকট্রন পূর্তি বলেছে তাই জন্য আমি এটা লিখলাম, একটা হচ্ছে 4f আর একটা হচ্ছে 5f, এটাই হচ্ছে তাদের মূলগত পার্থক্য। মানে শেষ ইলেকট্রন যেটা ভ্যালেন্স শেল ইলেকট্রন সেটা 5f এ আর এটা 4f এ যায়। নেক্সট কি বলা হয়েছে, Cu প্লাস এর লবণ বর্ণহীন হলেও Cu2 প্লাস এর লবণগুলি রঙিন কেন। তো Cu প্লাস, যেহেতু Cu প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি এটা হচ্ছে 29 হয়, 29 মানে হচ্ছে নরমালি 3d10 4s1 হয়, যেহেতু একটা বেরিয়ে গেছে তাই 4s0, মানে d অরবিটাল ফুললি ফিল্ডেড আছে। আর যদি Cu2 প্লাস ধরি, এখান থেকে 3d9 হচ্ছে, 3d9 মানে T2GeG যখন করব এখানে স্প্লিটিং হবে, স্প্লিটিং হওয়ার পর DD ট্রানজিশন কিন্তু এটার ক্ষেত্রে সম্ভব হবে, DD স্থানান্তর, যার ক্ষেত্রে ডিডি স্থানান্তর সম্ভব হয় তাহলে সেগুলো কি হয়, রঙিন হয়। কিন্তু এটা যেহেতু পুরোটাই ফুললি ফিল্ডেড আছে, T2GeG যাই হোক না কেন, সেখানে কি আছে, ইলেকট্রন সম্পূর্ণরূপে আছে, তাই মাইগ্রেট করতে পারবে না নিচ থেকে উপরে, তাই ডিডি স্থানান্তরও কিন্তু এখানে সম্ভব না, তাই এটার ক্ষেত্রে বর্ণহীন হবে, এগুলো বর্ণহীন হয়। আর নিচের গুলোর ক্ষেত্রে যেহেতু ডিডি স্থানান্তর সম্ভব, তাই এগুলো কি হচ্ছে, লবণগুলো রঙিন হয়। নেক্সট কি বলেছে, নার্কোটিক অ্যানালজেসিক এর কখন প্রয়োগ করা হয়। আচ্ছা, নার্কোটিক অ্যানালজেসিক এর প্রয়োগ আমরা অপারেশন পরবর্তী যে ব্যথা হয় সেটাকে উপশমের জন্য আমরা ব্যবহার করি। মানে এখানে লিখতে পারি অপারেশন পরবর্তী ব্যথা উপশমের জন্য, ব্যথা উপশম এর জন্য ব্যবহার হতে পারে। বুকে ব্যথার জন্য আমরা ব্যবহার করতে পারি। তারপরে ক্যান্সারের ব্যথা উপশমের জন্য, আর লিখে দিই আমি, ক্যান্সারের ব্যথা উপশমের জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ব্যথা উপশমের জন্য কিন্তু আমরা নার্কোটিক অ্যানালজেসিক কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমাদের 1 নম্বরের এসে কিউ কমপ্লিট হলো। এবার যে বড় কোশ্চেন গুলো আছে অর্গানিকে সেগুলোকে একটু কমপ্লিট করি। সেটা শুরু হয় মোটামুটি 4 এর এফ থেকে শুরু হচ্ছে দেখছি, প্রত্যেকটা সেটে, মানে একটা সেট করেছি এটারও তাই দেখছি। 4 এর এফে কি আছে, নিম্নলিখিত যৌগগুলির গঠন আঁকতে বলেছে। ফার্স্ট আছে কি NS2 ব্রোমো হেক্সেন, তাহলে ফার্স্টে আমি এটাকে লিনিয়ার স্ট্রাকচারে লিখে নিই। হেক্সেন মানে কটা কার্বন, 6টা কার্বন, 1 2 3 4 5 6। কততে ব্রোমো আছে, 2 এ ব্রোমিন আছে, তাহলে এটাই ব্রোমিন, এটাই তাহলে কি হচ্ছে আমাদের H থাকবে, এটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন হয়ে যাচ্ছে CH2, এখানে হচ্ছে CH2, এখানেও CH2, এখানে হচ্ছে CH3। তাহলে এইটাকে আমরা ফিসারেও লিখতে পারি, এটাকে আমরা OH ড্যাশ যেটা ফ্লাইং OH সেটাতেও লিখতে পারি। তো প্রথমে হাইড্রোজেনকে এখানে দিলাম, তাহলে ব্রোমিনকে যদি এখানে দিই তাহলে 1 আর 4 আমরা পেয়ে গেছি। এবার যেহেতু S আছে তাহলে আমাদেরকে, আর হাইড্রোজেন 4 নম্বর গ্রুপ হরাইজন্টাল পজিশনে আছে, তাই আমাদেরকে কি দেখতে হবে, ক্লকওয়াইজ দেখতে হবে, সরি অ্যান্টি ক্লকওয়াইজই দেখতে হবে, তাহলে সেটা উল্টো হয়ে যাবে। S যেহেতু বলেছে যা নামকরণ হওয়ার কথা তার উল্টো হবে, তাহলে 1 যদি এদিকে হয়
আমি যদি 2 এদিকে নিই তাহলে নর্মালি এস হওয়ার কথা, এদিকে যদি 2 নিই আর এদিকে যদি 3 নিই নর্মালি এস তাহলে আর হয়ে যাবে। তার জন্য এটাকে 2টাকে কোথায় নিতে হবে, আমাকে নিচে নিতে হবে 2 নম্বর গ্রুপ, আর 3 নম্বর গ্রুপ কোথায় নিতে হবে, উপরে নিতে হবে। 2 নম্বর গ্রুপটা কি আছে, 4টে কার্বন মানে C4 লিখলাম, H লিখলাম কত 9, এটাকে 2 নম্বর রাখলাম। আর CH3 যে গ্রুপটা সেটাকে 3 নম্বর রাখলাম। তাহলে 1 2 3 কোন দিকে যাচ্ছে, 1 2 3 ক্লকওয়াইজ যাচ্ছে। ক্লকওয়াইজ হলে আর হওয়ার কথা, কিন্তু সেখানে কি হয়ে যাচ্ছে, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে এস এ, কারণ এটা হরাইজন্টালে আছে, তাই এটা লিখে দিলেই হয়ে যাবে। বেশি কাটাকুটি করতে হবে না যদি আমরা নাম্বারিংটা ঠিকভাবে করে নিই, না হলে একবার করে আবার কেটে ঠিক করতে হবে। এরপরে তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার লিখলাম ফিসারে। নেক্সট কি বলা হচ্ছে, 2 নম্বরেরটা আছে বিয়েরটা R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। 2 হাইড্রক্সি বলেছে মানে এখানে OH হবে, এখানে একটা H আছে, এখানে একটা CH3 আছে। তাহলে R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড মানে এখানে লিখলাম আমি। আর 4 নম্বর গ্রুপকে আমি এখানে দিলাম, আর ফার্স্ট গ্রুপকে এখানে দিলাম। এবার দেখে নিই, যেহেতু R বলেছে তাই অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে হবে। তাহলে এখানে যদি আমি COOH লিখি আর এখানে যদি CH3 লিখি তাহলে কত হচ্ছে 1, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, তাহলে 1 2 3 কোন দিকে যাচ্ছে, 1 2 3 যাচ্ছে ক্লকওয়াইজ। তার মানে হওয়া উচিত কি, আর হওয়া উচিত হবে কি এস, 4 নম্বর যেহেতু এখানে আছে তাই এটাকে উল্টি দিলাম। তাহলে কি হবে, এখানে COH টাকে উপরে লিখি আর CH3 টাকে নিচে লিখি আমরা। তাহলে হচ্ছে 1 2 3 কিরকম হচ্ছে, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে হওয়া উচিত এস, কিন্তু যেহেতু হরাইজন্টালে এইচ আছে তাই জন্য এটা হবে 8। তাহলে এটা হচ্ছে কারেক্ট যে স্ট্রাকচার, সেটা এরকম ভাবে লিখে দেবো আমরা, দুটো পেয়ে গেলাম। এছাড়া ওয়েজ ড্যাশও করা যায়। ওয়েজ ড্যাশে আপনি একটা দেখিয়ে দিচ্ছি এটার ক্ষেত্রে। ওয়েজ ড্যাশে করতে গেলে এরকম করে করবা, আর এখানে হচ্ছে ড্যাশ রাখবা। ড্যাশে সবসময় রাখার চেষ্টা করবে 4 নম্বর প্রায়োরিটি গ্রুপকে। 4 নম্বর যদি রাখি তাহলে এবার যেরকম ভাবে ঘোরাই না কেন সেরকম ভাবে নাম হবে। মানে যদি ক্লকওয়াইজ ঘোরে 1 2 3 তাহলে আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে হচ্ছে এস। তাহলে আমি যদি এইখানে OH নিই, আমি এটা 1, তাহলে এখানে নেব COOH আর এখানে নেব CH3। তাহলে ক্লকওয়াইজ যেহেতু ঘুরছে তাই এটা হচ্ছে কি আমাদের আর হয়ে যাচ্ছে। এইভাবে করতে পারি আমরা ফ্লাইং ওয়েজে অথবা ফিশারে, যে কোনো একটা করলেই হয়ে যাবে। যদি বলে দেয় ফ্লাইং ওয়েজে তাহলে কিন্তু ফ্লাইং ওয়েজেই আঁকতে হবে, আর যদি না বলে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা। নেক্সট, উদাহরণ সহ দেখাও যে পোলার প্রোটিক সলভেন্ট মানে দ্রাবকে SN1 বিক্রিয়ার জন্য উপযুক্ত। আচ্ছা, উদাহরণ সহ দেখাতে বলেছে, আগে উদাহরণটা দিয়েই দেখাই আমি। তাহলে যেহেতু SN1 তাই 3 ডিগ্রির ক্ষেত্রে ভালো হয়। 3 ডিগ্রি নিয়েই আমি একটা উদাহরণ নিচ্ছি। এখানে হচ্ছে Cl ব্রোমিন নিয়ে নিলাম, Cl নিলেও পারতাম। আর এখানে নিব কি, এখানে পোলার প্রোটিক সলভেন্ট হিসাবে নিলাম জল, আর নিউক্লিওফাইল হিসাবে নিলাম CH3OH নিয়ে নিলাম, মিথানল নিয়ে নিলাম। এবার SN1 বিক্রিয়ার জন্য আমরা কি জানি, উইক ইলেকট্রোফাইল ব্যবহার করলেও হয়, উইক নিউক্লিওফাইল ব্যবহার করলেও হয়। আর জল যেহেতু পোলার প্রোটিক সলভেন্ট, তো কেন ব্যবহার করবো পোলার প্রোটিক? প্রথম কথা, পোলার ব্যবহার করার একটাই উদ্দেশ্য যে CBr যে বন্ধনটা আছে এই CBr বন্ধনকে ভাঙার জন্য, কিন্তু এটা যেহেতু ডেল প্লাস আর এটা যদি যেহেতু ডেল মাইনাস হয়, তাহলে এই বন্ধনকে ভাঙার জন্য কিন্তু আমাদেরকে জিনিসটাকে আরো পোলার নিতে হবে। মানে পোলার সলভেন্টে পোলার জিনিসটা কি হয়, দ্রবীভূত হয়। তাই এই জন্য এইটাকে ভাঙার জন্য আমরা পোলার করলাম, পোলার দ্রাবকটা ব্যবহার করলাম CBr বন্ধনটাকে ভাঙার জন্য। আর প্রোটিক কি করে, প্রোটিক হচ্ছে প্রোটেকশন দেবে। মানে Br মাইনাস যেটা বেরোলো অ্যাকচুয়ালি নিউক্লিওফাইলের সংকেত কি, Nu মাইনাস। তাহলে এই Br মাইনাস যেটা বেরোচ্ছে সেটাও তো একটা নিউক্লিওফাইল। সেই নিউক্লিওফাইল যাতে আবার এসে এখানে বিক্রিয়ার সঙ্গে যুক্ত হতে না পারে সেই জন্য কি করবে, Br মাইনাস কে যতগুলো H2O আছে মানে H আমি একটা লিখে দিলাম, এইভাবে খাঁচার মতন কিন্তু বন্ধ করে রেখে দেবে। H এখানে একটা OH, আমি 3টে দেখাচ্ছি। এইভাবে কিন্তু ঘিরে রেখে দেবে যাতে তারা সেই ব্রোমিনটা আবার না যেতে পারে। সেই জন্য কিন্তু এখানে প্রোটিক সলভেন্টটা ব্যবহার করছি। পোলার কি করছি, পোলার বন্ধনকে ভাঙার জন্য প্রোটিক কি করছি, যাতে সেই নিউক্লিওফাইলটা মানে যেটা লিভিং গ্রুপ হিসেবে বেরোলো সেটাও একটা নিউক্লিওফাইলই হলো পরে, সেটা যাতে গিয়ে আবার পুনরায় যুক্ত না হয় সেই জন্য কিন্তু আমরা প্রোটিক সলভেন্ট ব্যবহার করছি। মানে পোলার দিয়ে কি হচ্ছে, পোলার প্রোটিক সলভেন্টটা ব্যবহার করছি। এর ফলে কি হচ্ছে যে উইক নিউক্লিওফাইল আছে, এটা কিভাবে ভাঙবে, অনেকেই ভেঙে দেয় কি CH3+ OH মাইনাস, এইভাবে অনেকেই ভাঙে। কিন্তু এইটা ক্ষেত্রে যদি আমরা ভেঙেও ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি CH3 যেটা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটাকে বলে মিথাইল কার্বোক্যাটায়ন, সেটা একদম ভেরি আনস্টেবল। সেই জন্য এটা তো তৈরি হয় না, তাই এইভাবে তো ভাঙা আমার ঠিক হচ্ছে না। আর এইভাবে যদি ভাঙা ঠিক না হয় তাহলে কিভাবে ভাঙতে পারি, আর একটা এটা H+, এটা হচ্ছে O-। এবার সেই O- গিয়ে কিন্তু এখানে গিয়ে অ্যাটাক করে দেয়। তার ফলে কি হচ্ছে, C এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, এখানেও একটা CH3, আর এখানে কি হয়ে যাবে OCH3, একটা ইথার কিন্তু আমরা এখানে তৈরি করতে পারবো। তাহলে বোঝা গেল পোলার প্রোটিক সলভেন্ট কেন ব্যবহার করলাম। যারা বুঝতে পারেননি তারা আবার রিভার্সে গিয়ে দেখে নিতে পারো যে কি বললাম আমি। নেক্সট,
নিওপেন্টাইল অ্যালকোহল এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় নিওপেন্টাইল ক্লোরাইড পাওয়া যায় না কেন? প্রথম কথাকে স্ট্রাকচার রাখি। নিওপেন্টাইল মানে হচ্ছে 1 2, এখানে একটা 3, এখানে একটা 4, পেন্টাইল যেহেতু 5। আচ্ছা, এটা হচ্ছে নিওপেন্টাইল। এবার অ্যালকোহল যেহেতু বলেছে তাই এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে OH। আচ্ছা, নিওপেন্টাইল অ্যালকোহল তৈরি করলাম। এখান থেকে কি বলেছে? নিওপেন্টাইল ক্লোরাইড মানে OH এর জায়গায় Cl কেন পাওয়া যায় না দেখে নিই একবার রিঅ্যাকশন মেকানিজমটা করে। HCl এখানে নিলে OH ভালো লিভিং গ্রুপ না হওয়ায় ও হাইড্রোজেনকে আক্রমণ করবে, দিয়ে OH2 তৈরি করবে। তার ফলে কি তৈরি হচ্ছে? এদিকে মিথাইল গ্রুপ আছে, এদিকে CH2 আছে, আর এদিকে OH2 প্লাস তৈরি হলো। এবার ভালো লিভিং গ্রুপ হয়ে গেল। ভালো লিভিং গ্রুপ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল বেরিয়ে যেতে পারে, Cl মাইনাস এসে এখানে অ্যাটাক করে দেবে তাই মনে হচ্ছে। কিন্তু এখানে যে কার্বোকাটায়নটা আমরা পেলাম সেটা কত ডিগ্রি কার্বোকাটায়ন? সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকাটায়ন, যেটা ভেরি আনস্টেবল। কিন্তু পাশে দেখতে পাচ্ছি আমরা কি আছে? 3 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। কোনো কিছু যদি আমরা মাইগ্রেট করে নিয়ে যেতে পারি, এখানে মাইগ্রেশন হবে। এইখান থেকে পুনর্বিন্যাস হয়ে মিথাইল গ্রুপটা কিন্তু এখানে চলে যাবে। মিথাইল গ্রুপ যাওয়ার ফলে কিন্তু এখানে কি হচ্ছে? CH3 C, এখানে একটা CH3, এখানে একটা প্লাস, 3 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি হচ্ছে, আর এখানে হচ্ছে CH2 CH3। এবার কি হবে? এবার ক্লোরিন মাইনাস আয়ন গিয়ে কিন্তু এখানে লেগে যাচ্ছে, তার ফলে কিন্তু নিওপেন্টাইল ক্লোরাইড কিন্তু তৈরি হচ্ছে না। আইসোপেন্টাইল ক্লোরাইড যদি বলা হয়, বা টু ক্লোরো টু মিথাইল বিউটেন যেটা বলছে সেটা কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু মানে কার্বোকাটায়নের স্টেবিলিটি না পাওয়ার জন্যই কিন্তু নিওপেন্টাইল ক্লোরাইড প্রস্তুত হচ্ছে না। কার্বোকাটায়নটাকে স্টেবল করতে গেলে মাইগ্রেশন হচ্ছে, সেই জন্য নিওপেন্টাইল অ্যালকোহলের পরিবর্তে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এখানে Cl দিলাম, এখানে CH2, এখানে হচ্ছে CH3। তো অনেকে মনে রাখবে এখানে মাইগ্রেশন যেটা করছি সেটার অর্ডারটা কি হয়। যদি H থাকে তাহলে H মাইনাস আগে মাইগ্রেট করবে, তারপরে PH মাইনাস করবে, তারপরে হচ্ছে CH3 মাইনাস যেগুলো আছে সেগুলো করবে। মাইগ্রেটিং অর্ডার আমি আগে একটা কিছুতে বলেছিলাম আগের সেটে, যেখানে বায়ার ভিলিগার অক্সিডেশনে সেখানে কিন্তু পিএইচ মাইনাসটা আগে মাইগ্রেট করে, তারপরে এইচ মাইনাস, তারপরে হচ্ছে CH3 মাইনাস। তো এটাকে একটু খেয়াল রাখবে। তারপরে নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাই। তো নেক্সট কোশ্চেন কি আছে? অথবা রাকেটটা CH2OH আর প্যারা পজিশনে OH আছে, HCl আছে। প্রথম কথা, HCl আছে যখন তাহলে OH2 হবে, মানে H গ্রহণ করে, তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এইটা যদি দেয় এখানে H, তাহলে জল বেরিয়ে গেলে কি তৈরি হয়? CH2 প্লাস, বেঞ্জাইল পজিশনে চলে আসছে জিনিসটা। এখানে একটা OH, যেটা কি জানি আমরা বেঞ্জাইল কার্বোকাটায়ন হাইলি স্টেবল হয়। তারপর আবার OH আছে এখানে, OH মানে কি করবে? প্লাস R এর মাধ্যমে এটাকে স্থায়িত্ব দিবে, মানে ইলেকট্রন উইথড্রয়িং করবে, যে এখানটা স্থায়িত্ব দিবে, তার ফলে কিন্তু এখান থেকেই বেরোবে। এবার Cl মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করে দেবে, তার ফলে কি তৈরি হবে? CH2Cl, আর এখানে যেমন ছিল তেমন। এই OH টা কিন্তু এই OH এর সঙ্গে কিন্তু অ্যাটাকটা হলো না। তারপরে কি আছে? HI এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। তা HI এর সঙ্গে বিক্রিয়া করা মানে কি? মার্কনিকভ নীতি। কেউ যদি মার্কনিকভ নীতি না মনে রাখতে পারে তাহলে হচ্ছে এই যে ডবল বন্ড যেটা, সেটাকে তুললে কি হবে? একদিকে প্লাস হবে, একদিকে মাইনাস হবে। কোন দিকে প্লাস করব? তো যেই দিকে কার্বোকাটায়ন বেশি স্টেবল হয় সেদিকে আমরা প্লাস করব। এখানে CH3 আছে, তো এখানে যদি প্লাস করি আর এখানে যদি মাইনাস করি, দেখবো এটা 3 ডিগ্রি কার্বোকাটায়ন, তাহলে 3 ডিগ্রি কার্বোকাটায়ন বেশি স্টেবল। আর যদি উল্টোটা করতাম, এখানে 2 ডিগ্রি কার্বোকাটায়ন হতো, তাহলে এটা কম স্টেবল হতো। সেই জন্য এবার HI কেও যদি আমরা ভেঙে দিই ওইভাবে H প্লাস I মাইনাস, তাহলে কি হবে? যেটা প্লাসে সেটা মাইনাস যুক্ত হবে, মাইনাসেরটা প্লাস যুক্ত হবে। তারপরে তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে CH3 তো যেমন ছিল ছিলই, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? আয়োডিন। আর এখানে কি আছে? H যুক্ত হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট পেয়ে গেলাম আমরা। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে AgNO3 পরীক্ষার সাহায্যে কিভাবে পার্থক্য করবে? একটা ক্লোরোবেনজিন আছে, একটা বেঞ্জাইল ক্লোরাইড আছে। তো প্রথম কথা, AgNO3 এর সঙ্গে যাই বিক্রিয়া করি না কেন সাদা পদক্ষেপ দেবে। আর যে কোনো পার্থক্যতে আমরা চোখে দেখতে পাবো এরকম কালার চেঞ্জ বা গন্ধ বা ওইরকম টাইপের কোনো কিছু, যদি স্পেশাল কিছু দেখতে হবে যেখানে দুটোর মধ্যে পার্থক্য করা যায়। কারণ আমরা স্ট্রাকচার তো আমরা রিঅ্যাকশনের মধ্যে দেখতে পাবো না, দেখতে পাবো কি? শুধুমাত্র কালার চেঞ্জ হয়েছে সেইটুকুই দেখতে পাই। সেই জন্য AgNO3 এর সঙ্গে যদি বিক্রিয়া করি, যদি AgCl এর সাদা পদক্ষেপ দেয় তাহলে সেটা কি হচ্ছে? সেটাকে আলাদা করতে পারবে, একটা দিবে একটা দিবে না। Clটা কি আছে? Cl তার লোন পেয়ার ইলেকট্রন এখানে দেওয়ার মাধ্যমে কি করবে? বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্সে কিন্তু অংশগ্রহণ করবে। ফলে কি করবে? এই কার্বন ক্লোরিন বন্ধনকে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করাবে। আর আংশিক দ্বিবন্ধন চরিত্র যদি একবার লাভ করে তাহলে কিন্তু এই Cl কে বের করা কিন্তু খুবই মুশকিল হবে। এই জন্য কি হচ্ছে? এই Cl কিন্তু সহজে বেরোবে না। অন্যদিকে এই Cl যদি বেরিয়ে যায় কোনোভাবে, তাহলে কি হচ্ছে? এখানে বেঞ্জাইল কার্বোকাটায়ন হচ্ছে, যেটা কিন্তু হাইলি স্টেবল, যেটা রেজোনেন্সের মাধ্যমে কিন্তু এটা স্টেবল হয়ে যায়। সেই জন্য কি হচ্ছে? এই Cl কিন্তু এখানে সহজেই বেরিয়ে যাবে, এই NO3 এর সঙ্গে বিক্রিয়া করে AgCl এর সাদা পদক্ষেপ কিন্তু এখানে দিয়ে দেবে।
ঠিক আছে, এটার ক্ষেত্রে কিন্তু সাদা পদক্ষেপ দেবে না, এটার ক্ষেত্রে সাদা পদক্ষেপ দেবে, এটার দেবে না। তাই এইভাবে কিন্তু আমরা পার্থক্য করব। তো পার্থক্যের জন্য আবার বললাম, এদিকে দুটো ছক করবে, একদিকে এটাকে দিতে হবে ক্লোরোবেনজিন, একদিকে বেনজিয়াল অ্যালকোহল, যেটা লিখলাম সমীকরণ সেটাকে কথায় লিখে সমীকরণটা দিলেই ফুল নাম্বার কিন্তু পাওয়া যায়। সমীকরণ দিলেও হয়, তবে এটা লিখলে বেটার হবে। নেক্সট, ডিডিটি কিভাবে প্রস্তুত করবে, এর বিষক্রিয়ায় কি ঘটে। তো প্রথম কথা, ডিডিটি যেভাবে প্রস্তুত করব সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। তাহলে দুটো ক্লোরোবেনজিন নিলাম আমি এরকম করে, একটু সাজিয়ে লিখছি, এখানে একটা ক্লোরিন, এখানে একটা এইচ, এখানেও আর একটা তাই ক্লোরিন নিলাম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা এইচ, আর এখানে ক্লোরাল দিতে হয়, ক্লোরালটাকেও সাজিয়ে নিচ্ছি, সিএইচও, এটা সিএইচও দিলাম, আর সিএল3 এরকম করে নিলাম, ক্লোরাল যেটাকে বলে। তো এইটার পরে কি হচ্ছে CH3CCl3। আচ্ছা, এবার এখান থেকে জল বেরিয়ে যাবে, কি দিতে হবে, গাঢ় H2SO4 আর হিট, তাহলে নিরুদান হয়ে যাবে, আর এখান থেকে পুরো যে জলটা এটা বেরিয়ে যাবে। আর জল বেরিয়ে গেলে যেটা পড়ে থাকছে সেটাকে যুক্ত করে দেবো, বাস কমপ্লিট হয়ে যাবে। এটা এটা সি এর সঙ্গে যুক্ত হচ্ছে, এটাও সি এর সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, আর এখানে কি হচ্ছে সিএইচ তো থাকছেই, এখানে হচ্ছে CCl3। তাহলে এটা কি হচ্ছে ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল, এদের ডাইক্লোরো ডাইফিনাইল, এটা টাইক্লোরো, এটা, আর ইথেন হচ্ছে দুটো কার্বন, তাই ইথেন, তার পুরো নামটাও এখান থেকে পাওয়া গেল। এর বিষক্রিয়ায় কি ঘটে, এর বিষক্রিয়ায় কি হবে, মানুষের লিভার আর প্যানক্রিয়াসের ক্যান্সার কিন্তু এখানে হতে পারে। মানে লিখে দিচ্ছি, মানুষের লিভার আর কি প্যানক্রিয়াস, লিভার ও প্যানক্রিয়াসের ক্যান্সার হয়, ক্যান্সার হতে পারে। এটাই হচ্ছে ডিডিটির বিষক্রিয়ায় ফল। নেক্সট কি আছে, রাইমার টিমান বিক্রিয়া এবং কোলবে স্মিথ বিক্রিয়ার, এটা স্মিউনা স্মিথ বিক্রিয়া, স্মিথ বিক্রিয়া অংশগ্রহণকারী ইলেকট্রোফাইলগুলি কি কি। তো প্রথম কথা, রাইমার টিমান যে বিক্রিয়াটা আছে সেখানে কি হয়, আমরা ব্যবহার করি কি CHCl3, তার সঙ্গে NaOH ব্যবহার করি। তো এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে CCl2 ডাইক্লোরো কার্বিন কিন্তু এখান থেকে তৈরি হয়। আর ডাইক্লোরো কার্বিন একটু দেখিয়ে দিই, CH থাকলো এখানে, আর এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন থাকলো। তা OH মাইনাস, এখান থেকে কি করবে, OH মাইনাস আয়ন এইচ কে নেবে, তাহলে এটাকে তুলে দিল, তার ফলে কি হচ্ছে একটা ক্লোরিন বেরিয়ে চলে গেল, বাস কমপ্লিট হয়ে গেল, ডাইক্লোরোকার্বিন এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে রাইমার টিমান বিক্রিয়ার ইলেকট্রোফাইল। আর কোলবে স্মিথ বিক্রিয়া কি জানি আমরা, কি নিই, কার্বন ডাই অক্সাইড নিই, 4 থেকে 7 ATM প্রেসার নিই, আর কি নিই, আর 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড হিট নিই। তাহলে এখানে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু এখানে ইলেকট্রোফাইল রূপে আচরণ করে। তাহলে একটা কি হচ্ছে, রাইমার টিমান হচ্ছে ডাইক্লোরোকার্বিন, আর হচ্ছে এটা হচ্ছে CO2, ইলেকট্রোফাইল হচ্ছে এই দুটো। নেক্সট কোশ্চেন দেখে নি, টার্ট বিউটাইল ইথার, ইথাইল ইথার প্রস্তুতির জন্য আগে স্ট্রাকচার আগে লিখতে হবে। টার্ট বিউটাইল মানে হচ্ছে 1 2 3 এদিকে লিখবো, আর এদিকে হচ্ছে ও, ইথার বলেছে CH3 নিলাম, CH3 নিলাম, CH3 নিলাম। আচ্ছা একটু দেখি, এদিকে সাইড করে লিখি, যেহেতু বিক্রিয়াটা করতে হবে তাই এটাকে ডান দিকে লিখে নিই। CH3, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, ইথাইল ইথার মানে হচ্ছে এখানে CH2 CH3, এইটা প্রস্তুত করতে হবে। এটা যদি প্রস্তুত করতে হয় তাহলে আমাদেরকে SN2 বিক্রিয়া ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটাতে হবে, তার জন্য উপযুক্ত বিকারকগুলোকে নিতে হবে। এইটার সঙ্গে যেটা নেব সেটা হচ্ছে ONA, O মাইনাস Na প্লাস, আর তার সঙ্গে নেব কি CH3 CH2 Br নিব। তাহলে কি হচ্ছে, SN2 মেকানিজমের মাধ্যমে এই O মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করছে, ব্রোমিন কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। যদি আমি উল্টো নিতাম তাহলে কি হতো, যদি আমি নিতাম এখানে CH3 CH2 ONA মাইনাস, O মাইনাস Na প্লাস, আর এখানে যদি 3 ডিগ্রি রোটা নিতাম, তাহলে প্রথম কথা তো এখানে SN2 বিক্রিয়া হতোই না, এখানে ব্রোমিন দিয়ে দিলাম, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, তো এখানে 3 ডিগ্রি হতো না, এখানে কি হতো, জাস্ট এলিমিনেশন হতো, CH2H করে লিখলাম আমি, এখানে E2 রিঅ্যাকশন ঘটতো, আর E2 রিঅ্যাকশন ঘটলে কি হয়, অ্যালকিন তৈরি হতো। মানে এখানে যদি O মাইনাস CH2 CH3 দিয়ে আমি অ্যাটাক করাতাম এখানে, তাহলে এখানে ডবল বন্ড হতো, এখানে এটা তৈরি হয়ে যেত। তার ফলে কি তৈরি হতো, একটু নিচে লিখে দিই, কি এদিকে 3টে CH3 হতো না, তার পরিবর্তে একটা CH2 হয়ে যেত, মানে অ্যালকিন আমরা পেতাম E2 এলিমিনেশনের মাধ্যমে। কিন্তু আমাদের যেহেতু এটা তৈরি করতে বলেছে, তাই জন্য আমরা উপযুক্ত যে বিকারক গুলো সেগুলো হচ্ছে এখানে লিখলাম। কারণ লিখতে বলেছে, কারণ বলতে দুটোই লিখে কারণ লিখে দেবো, এটা যদি নিতাম এটা তাহলে কি হতো, আর যেহেতু তাই জন্য আমরা ওটা নিয়েছি, বাস কমপ্লিট হয়ে গেল আমাদের লেখাটা। নেক্সট তারপরে কি বলেছে, অ্যাবসলিউট অ্যালকোহল থেকে সুপার ড্রাই অ্যালকোহল প্রস্তুতির পদ্ধতিটা লিখতে বলেছে। তা প্রথম কথা, অ্যাবসলিউট অ্যালকোহল আর সুপার ড্রাই অ্যালকোহল, এই কোশ্চেনটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি, CH3 CH2 OH, এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল থেকে সুপার ড্রাই মানে হচ্ছে 99.95% যে অ্যালকোহল সেটাকে বলা হয় থাকে, মানে CH3 CH2
ওই যে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, অ্যালকোহল থেকে মানে ইথানল থেকে ইথানলই প্রস্তুত করছি, কিন্তু এটা কত 99.95%, এটাকে সুপার ড্রাই বলে। সুপার ড্রাই তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে হবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করি কি তৈরি হবে, ম্যাগনেসিয়ামের দুটো প্লাস হয়, সেই জন্য এখান থেকে কি হবে ও CH2CH3, এটা কটা হবে দুটো থাকবে, আর দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার জন্য এখানে H2 গ্যাস যেটা সেটা বেরিয়ে যাচ্ছে। এবার H2 গ্যাস বেরোনোর ফলে এখানে কি হচ্ছে, এখান থেকে এরপরে আবার জল যদি দিই আমরা, তাহলে কি তৈরি হচ্ছে, জল দিলেই এটা তো তৈরি হচ্ছেই, পাশে কি তৈরি হচ্ছে সাইড প্রোডাক্ট হিসাবে MgOH হোল টুয়াইস, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে যায়, এটা থেকে পড়ে যায়, আর এটা হচ্ছে সুপার ড্রাই অ্যালকোহল, এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। তো এটা আমাদের কমপ্লিট হলো। তারপরে কি বলেছে, HCl মানে গাঢ় HCl দ্বারা ইথারের বিভাজন সম্ভব নয় কেন। মানে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, গাঢ় H2SO4 দ্বারা ইথারের বিভাজন সম্ভব নয় কেন, দুটোরই একই কারণ। এখানে ইথার কি হয়ে যাবে, দ্রাব্য, মানে ওই দ্রবণে কি হয়ে যাবে, দ্রাব্য হয়ে যাবে। ফার্স্টে ইথারের যে কোনো একটা ইথার নিয়ে নিই, CH3CH2 ও CH2CH3, একটা ইথার নিলাম। এবার যদি গাঢ় HCl দেয়, HCl মানে কি জানি H+Cl-, এই যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার গিয়ে এখানে অ্যাটাক করবে হাইড্রোজেনকে, আর ক্লোরিন বের করবে। তারপরে কি হবে, OH তো যুক্ত হলো, আর এর মাথায় যেহেতু লোন পেয়ার দিয়েছে তাই প্লাস হচ্ছে, CH2CH3 হচ্ছে এখানে, এখানেও তাই CH2, এখানে হচ্ছে CH3 হচ্ছে। এবার এটা কি হচ্ছে, এটা এখানে প্লাস থাকছে, Cl এখানে মাইনাস থাকছে, এটা কি হয়ে যায়, এটা একটা দ্রাব্য পদার্থ কিন্তু এখানে, মানে অ্যাসিডের দ্রাব্য হয়ে যাচ্ছে। এটার নাম কি, ডাইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড, এটার নাম হচ্ছে ডাইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে অ্যাসিডে দ্রাব্য, লিখে রাখলাম অ্যাসিডে দ্রাব্য, তাই জন্য এটা কিন্তু বিভাজন সম্ভব হচ্ছে না, মানে দ্রাব্য হয়ে যাচ্ছে আগে। এর পরের কোশ্চেন একটা আছে, BH3THF, আর হচ্ছে THF মানে টেট্রাহাইড্রোফিউরান H2O2OH মাইনাস। তা প্রথম কথা, এখানে জল যোগ হয়, জল বলতে একটা H একটা হচ্ছে OH যুক্ত হবে। তো এই যুক্ত হওয়ার জন্য ভেতরকার একটা প্রসেস আছে, BH3 দিয়ে তিনটে, একটা বি এর সঙ্গে তিনটে ইউনিট যুক্ত হবে, তারপর থেকে সেখানে অ্যান্টি মার্কনিকভ রুলস ফলো করবে। এবার অ্যান্টি মার্কনিকভ রুলস, আচ্ছা এখানে আবার AB দুটো আলোকীয় সমবায়ও আঁকতে বলেছে, তাহলে আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আঁকি, তাহলে আমার বেশি সুবিধা হবে। স্ট্রাকচারটাকে আমি এইভাবে আঁকি, এখানে নিলাম, এখানে একটা CH3 নিলাম, বাস। এবার তাহলে আমার সুবিধা হচ্ছে, কি তৈরি করবো এখানে, এখানে যেটা তৈরি করব সেটা হচ্ছে, এখানে TH অ্যান্টি মার্কনিকভ একবারে দিচ্ছি আমি, অ্যান্টি মার্কনিকভ মানে হচ্ছে এক কথায় H+ আর OH মাইনাস কিন্তু এখানে যোগ করব, দেখি তাহলে এটাকে আঁকি আগে, যেহেতু দুটো বলেছে তাই আমাকে দুটো এঁকে নিতে হবে, এইভাবে দিয়ে দিলাম। ফ্লাইং ওয়েজে দেখাচ্ছি না, আমি এইভাবে দেখাচ্ছি, যেহেতু ফ্লাইং ওয়েজ তোমাদের ওইভাবে নাই, হয়তো অনেকজন বুঝতেও পারবে না স্টিরিওকেমিস্ট্রি দিয়ে। আচ্ছা, OH ওপরে দিলাম আর H কে নিচে দিলাম, আবার একটা কি করলাম, H কে ওপরে দিলাম, CH3 কে নিচে দিলাম, এইটা একটা প্রোডাক্ট হলো। আর একইভাবে এখানে কি দিব, এখানে H দিব, ঘুরিয়ে দিলাম, H দিলাম, এখানে কি দিলাম, এখানে দিলাম OH, আর এটাকেও ঘুরিয়ে দেবো, ওপরে দেবো CH3, আর এখানে দেবো H, বাস দুটো সমবায় হয়ে গেল, আলোকীয় সমবায়। মানে যদি মিরর ইমেজ করি তাহলে হচ্ছে, মিরর ইমেজ তো ঘুরিয়ে দিলেই হবে, এটা 3D তে হলে বেশি বোঝা যায় ভালো, আপাতত এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট, বেনজিন থেকে প্রোপিন ব্যবহার করে কিভাবে ফেনল তৈরি করবে, খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের, মানে অনেক সময় এটাকে কিভাবে আসে, কিউমিন থেকে ফেনল প্রস্তুত করো বলেও আসে, এটা একটু আগের ধাপ দিয়ে দিয়েছে। আগের ধাপ মানে ফার্স্ট কি হতে হবে, বেনজিন নিতে হবে, বেনজিন নেওয়ার পর এখানে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 নিতে হবে, এরপর H3PO2 দিতে হবে, তার সঙ্গে হিট, H3PO2 হিট দিয়ে এখানে কিউমিন কিন্তু তৈরি হয়, CH3 এদিকে একটা CH3, CH এদিকে একটা CH3, এখানে একটা বেনজিন রিং। তো এরপরে কি দিতে হবে, অক্সিজেন দিতে হবে, আবার হিট দিতে হবে, হিটগুলো হয়তো অনেকেরই মনে থাকবে না, সেই জন্য হিটের চিহ্ন দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। 95 মোটামুটি থাকে টেম্পারেচার এখানে, তাহলে এখানে কি হবে, পারঅক্সাইড বন্ধন হবে, অনেকজন এখানে COOH ভাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি পারক্স বন্ধন, মানে অক্সিজেন অক্সিজেনের মধ্যে বন্ধন আছে, কখনোই এটা এই রকম জিনিস না, OH না এটা, ঠিক আছে, এটা না, কিন্তু এটা পারক্স বন্ধন। আর এদিকে দুটো কি আছে, CH3 আছে, এদিকেও একটা CH3, এদিকেও একটা CH3, একটা বেনজিন তৈরি করে দিলাম এখানে, বাস। এরপরে কি দিতে হবে, এরপরে এখানে লঘু যদি H2SO4 দিই, লঘু H2SO4, H2SO4 যদি দিই, তাহলে এখানে ফেনল তো তৈরি হচ্ছেই, তার সঙ্গে কি হচ্ছে, অ্যাসিটোনও তৈরি হচ্ছে, এটাকে আরো বিভিন্ন ভাবে আসে, মানে এমন একটা হাইড্রোকার্বন থেকে ফেনল প্রস্তুত করে যেখানে পার্শ্ব বিক্রিয়াজাত পদার্থ হিসাবে অ্যাসিটোন উৎপন্ন হয়, একই কোশ্চেন বিভিন্ন ভাবে ভাষায় আসতে পারে, তাই এটাকে একটু ভালো করে রাখবে। নেক্সট কি আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিটা ন্যাপথলের বিক্রিয়া ঘটানো হলো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে কি, N2Cl বেনজিনের সঙ্গে, এখানে আছে কি N2Cl, আর বিটা ন্যাপথল মানে কি, আচ্ছা এখানে বিটা ন্যাপথলের যদি আমরা ক্ষারীয় দ্রবণ নিতাম বেশি ভালো হতো,
বিটা ন্যাপথল বলেছে, তাই বিটা ন্যাপথল দিয়ে, এটা আলফা পজিশন, এটা হচ্ছে বিটা পজিশন, তাই এখানে ওইচ দিলাম। এটার সঙ্গে যদি বিক্রিয়া ঘটাই বিটা ন্যাপথলের সঙ্গে, তাহলে একটা অ্যাজোডাই তৈরি হবে কমলা বর্ণের। বিটা ন্যাপথলের জিনিসটাই আগে আঁকি, আচ্ছা একটু নিচে করে আঁকি তাহলে সুবিধা হবে। আচ্ছা নেক্সট একটু নিচে করে আঁকি। এখানে ওএইচ রাখলাম, ওএইচ অ্যাকচুয়ালি ওএন এ হয়, তারপরে ওএইচ হয়ে যায় পরে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে কি হবে এন ডবল বন্ড আবার এন, এবার ওই বেঞ্জিনের রিংটা গোড়াটা যুক্ত হয়ে যাবে এখানে। এটা কমলা বর্ণের একটা অ্যাজোডাই কিন্তু এখানে উৎপন্ন হবে কমলা বন্ডের। আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যানিলিনের সঙ্গে কার্বন ডাই সালফাইডের বিক্রিয়া ঘটানো হলো, কি তৈরি হবে সেটা এখানে লিখতে বলেছে। তো অ্যানিলিন যেহেতু আছে তাই NH2 লিখলাম উপরে, অ্যানিলিন। অ্যানিলিনের সঙ্গে কার্বন ডাই সালফাইড CH2, সি ডাবল বন্ড এস, দুই কার্বন ডাই অক্সাইডের মতনই সংকেত হয়, সি ডাবল বন্ড এস, এখানেও ডাবল বন্ড এস, এখানে NH2 এন গিয়ে অ্যাটাক করে এখানে, দিয়ে বিক্রিয়াটা হয়, আর দেখাচ্ছি না মেকানিজম আমি। আচ্ছা এখানে তৈরি হবে কি, এখানে তৈরি হবে, আমি এমনি লিখে দিচ্ছি এস ডবল বন্ড সি। এই সিতে যেহেতু অ্যাটাক করেছে তাই সি এর সঙ্গে কি হবে, দুই দুই অণু ওখানে কি যেতে হবে NH, এখান থেকে NH2 যেটা যদি একটা লোন পেয়ার দেয় তাহলে কি হবে, একটা প্লাস তৈরি হয়ে যাবে এখানে, সেই প্লাসকে নিউট্রালাইজ করার জন্য একটা এইচ এখানে ইলেকট্রন দিয়ে দেবে। তার ফলে কি হচ্ছে, শুধু একটা এইচ বাদ যাচ্ছে এখান থেকে, আর C6H5 মানে বেঞ্জিনকে বোঝায়, C6H5 এই বেঞ্জিনকে বোঝায়, সেটা কিন্তু লিখে দিলাম। এটা কটা থাকবে, দুটো থাকবে ওই কার্বনটার সঙ্গে। দেখি হচ্ছে এইটা, এটার নাম লিখতে পারি NN ডাইফিনাইল থায়োইউরিয়া, এটার নাম হচ্ছে NN ডাইফিনাইল থায়োইউরিয়া, এটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। নেক্সট নাইট্রোবেনজিন থেকে, নাইট্রোবেনজিন থেকে প্যারাসিটামল। আচ্ছা প্রথম কথা, নাইট্রোবেনজিন থেকে মুলিকেনবার্গার টেস্ট দেবো, NO2 থেকে মুলিকেনবার্গার টেস্ট মানে কি, জিঙ্ক চূর্ণ প্রশম মাধ্যমে যেটা হয়, জিঙ্ক চূর্ণ NH4Cl 50% ইথানল যদি দিই, তাহলে এখানে তৈরি হবে NHOH, তৈরি হলো। এবার NHOH কে এখানে যদি আমরা HCl দিই, তাহলে পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস হয়ে NH2 উপরে হয়ে যাবে, আর নিচে কি চলে আসবে, OH চলে আসবে, নিচে চলে আসবে OH। এবার তার সঙ্গে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে দিই CH3 CO হোল টুয়াইস O, তাহলে এখানে কি হয়ে যাবে NHCOCH3 একটা, আর এখানে নিচে যেমন ছিল তেমন হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে OH। এটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল, তৈরি হয়ে গেল নাইট্রোবেনজিন থেকে। তারপরে কি আছে, C4H9O2N আণবিক সংকেত বিশিষ্ট একটি নাইট্রো যৌগ, এই নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় যে নাইট্রোসো যৌগ উৎপন্ন করে তা ক্ষারে দ্রবীভূত হয়ে নীল বর্ণের দ্রবণ সৃষ্টি করে। তো প্রারম্ভিক যে যৌগ সেটাকে কিন্তু শনাক্ত করতে বলেছে। তাহলে ডিবি বের করি, ডিবি বের করে, ডিবি মানে হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট থেকে আমরা বুঝতে পারবো যৌগটাতে কোনো ডবল বন্ড বা ডবল বন্ডের সমতুল্য কোনো রিং টিং কিছু আছে কিনা, রিং আছে কিনা সেটা বুঝতে পারি। তাহলে এখানে নাম্বার অফ কার্বন মাইনাস নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম মানে হচ্ছে হাইড্রোজেন বাই 2 প্লাস নাম্বার অফ নাইট্রোজেন বাই 2 প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা 4 2 8, 8 এদিকে হচ্ছে 1 2 9 10 11, তার মানে এখানে 2 হচ্ছে প্লাস 1 যদি হয়, তাহলে এখানে যে 4 2 8 করে নি একবার, 4 2 8 9 প্লাস 1 প্লাস 2 বাই 2, তাহলে হচ্ছে 8 আর 2 10, 11 থেকে 9 10 11, 2 বাই 2 মানে হচ্ছে 1, একটা ডিবি আছে, একটা ডিবি আর অক্সিজেন আছে মানে NO2 তো আছেই। NO2 তে কি হয়, একটা ডবল বন্ড থাকে এইভাবে, তাহলে NO2 তো আছেই, আমরা বুঝতেই পারছি এখানটা। NO2 আর C4 যেহেতু আছে তাই সাইক্লিক তো না, 4 মেম্বার সাইক্লিক হলে এখানে মেলাতে পারবো না আমরা, দুটো দুটো না হবে না। এটা যদি আমরা, আচ্ছা একটু পরেরটুকু পরে নিই, নাইট্রোসো যৌগ একটা উৎপন্ন হয় যা ক্ষারে দ্রবীভূত হয় নীল বর্ণের দ্রবণ সৃষ্টি। আচ্ছা নীল বর্ণের দ্রবণ যেহেতু বলে দিয়েছে তাই জন্য আমরা নাইট্রোসো যৌগের নাইট্রো কম্পাউন্ডটাই তৈরি করে নিই। তার মানে এখানে হবে CH3 CH2 C, এখানে হচ্ছে NO2, আর এদিকে লিখি আমরা CH3, এইচটাকে একটু বাইরে রেখি তাহলে বিক্রিয়া করে ওটা NO টা বোঝা যায় ভালো করে। আচ্ছা এইচ লিখে দিলাম, এটার সঙ্গে HNO2 বিক্রিয়া করব, HNO2 যদি বিক্রিয়া করি সবই ঠিক থাকবে, CH3 CH2 CNO2 টাও ঠিক ঠিক থাকবে, এখানে হয়ে যাবে NO, এখানে NO হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে CH3 হয়ে যাবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল, এটাই হচ্ছে নীল বর্ণের সেই যৌগ, মানে যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সেটা নীল বর্ণের যৌগ কিন্তু এখানে সৃষ্টি করবে। তারপরে 3 3 6 7 8 9, ঠিক আছে, 9টা হাইড্রোজেন, একটা দুটো অক্সিজেন, একটা নাইট্রোজেন।
কার্বন। নেক্সট, ইথাইল অ্যামিন অপেক্ষা অ্যাসিটামাইডের আম্লিকতা বেশি কেন? তো প্রথম কথা, ইথাইল অ্যামিনের সংকেত কি? CH3 CH2 NH2, এটা হচ্ছে ইথাইল অ্যামিন। এর থেকে অ্যাসিটামাইড মানে হচ্ছে CH3 CO NH2, এটা হচ্ছে অ্যাসিটামাইড। অ্যাসিটামাইডে আমরা কি জানি? আম্লিকতা বেশি। আচ্ছা, প্রথম কথা, NH2 এখান থেকে লোন পেয়ার প্লাস আই ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে নাইট্রোজেন কিন্তু এখানে লোন পেয়ার দেওয়ার জন্য কিন্তু রেডি থাকবে। আর লোন পেয়ার যে যত ভালো দান করতে পারে তার বেসিসিটি বেশি, অর্থাৎ কি অ্যাসিডিটি কম। অ্যাসিডিটি যদি কম হয় আর এটা লোন পেয়ার কি করবে? এটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে। রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য এটার কি হচ্ছে? লোন পেয়ার ডোনেটের ক্ষমতা কম। আর লোন পেয়ার ডোনেটের ক্ষমতা কম মানে কি? এদের বেসিসিটি কি হয়? কম হয়। আর আম্লিকতা বা অ্যাসিডিটিটা কি হচ্ছে? বেশি হচ্ছে। সেই জন্য কি হচ্ছে? ইথাইল অ্যামিন অপেক্ষা অ্যাসিটামাইডের আম্লিকতা বেশি হয়। মানে এর যে লোন পেয়ার ডোনেশনের ক্ষমতা কম এবং এটি রেজোনেন্সে অংশগ্রহণ করে, তার ফলে কি হচ্ছে? এর আম্লিকতা বেশি হয়। মানে এর যে কনজুগেট বেস তৈরি হবে তার স্থায়িত্ব বেশি হয়। সেই জন্য হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে, তাই এর জন্য এর আম্লিকতা বেশি। নেক্সট, নিউক্লিওটাইডের উপাদানগুলি কি কি? নিউক্লিওটাইডের উপাদান হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস থাকবে, নাইট্রোজেন বেস, পিউরিন পিরিমিডিন যা ইচ্ছা বেস। ফসফেট গ্রুপ থাকবে, সুগার থাকবে, পেন্টোজ সুগার, সুগার থাকবে, আর কি থাকবে? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। যদি নিউক্লিওসাইড হতো তাহলে ফসফরিক অ্যাসিডটা থাকতো না। এই তিনটে হচ্ছে উপাদান। নেক্সট হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড মাধ্যমে গ্লুকোজের সঙ্গে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। এটা ওসাজন যৌগ তৈরি হয়, CHO, এখানে হচ্ছে CH2OH, এরকম করে লিখবো, প্লাস মাইনাস প্লাস প্লাস। ফিনাইল হাইড্রোজেন মানে হচ্ছে এখানে লিখলাম বেনজিন রিং, এখানে হচ্ছে NH2, এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে যদি অ্যাসিটিক অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়া করে তাহলে এখানে যেটা দুটো কার্বন মানে C1 আর C2 কার্বনে কিন্তু ফিনাইল হাইড্রোজেন তৈরি করবে, মানে হচ্ছে CH ডবল বন্ড NH, এখানে হচ্ছে বেনজিন রিং, আবার তাই C ডবল বন্ড NH, আবার বেনজিন রিং, গ্লুকোজ আজন তৈরি করে। বাদ বাকিটা যেমন ছিল তেমনই, CH2OH, বাস কমপ্লিট। এটার নাম হচ্ছে গ্লুকোজ আজন, গ্লুকোজ আজন, গ্লুকোজ আজন। নেক্সট কোশ্চেন, গ্লাইসিন ও অ্যালানিন দ্বারা গঠিত গ্লাই অ্যালাপেপটাইড বন্ধন দেখাও। গ্লাইসিন আর অ্যালানিন যেহেতু, তাই গ্লাইসিনের সংকেত হচ্ছে CH3, এদিকে C, এখানে হচ্ছে NH2, C, গ্লাইসিন অ্যালানিন বলছে, আচ্ছা CH2 দিয়ে হবে, CH2, এদিকে হচ্ছে NH2, আর এদিকে হচ্ছে COOH, আমি ভেঙে লিখলাম OOH। আর অ্যালানিন মানে হচ্ছে, এদিকে আমি NH2টা লিখবো NH, এখানে ভেঙে লিখলাম যাতে বন্ধনটা দেখাতে সুবিধা হয়। এখানে হবে CH, এখানে হবে CH3, আর এদিকে হচ্ছে COOH। সবসময় চেষ্টা করবো N সেন্টারকে এদিকে বাম দিকে আর C সেন্টারকে ডান দিকে লেখার। তো এখান থেকে কি হবে? জলটা বেরিয়ে চলে যাবে, জলটা যদি বেরিয়ে যায় তাহলে এখানে CONH দিয়ে অ্যামাইড বন্ধন কিন্তু এখানে তৈরি হবে। তাহলে NH2, এখানে CH2, এখানে হচ্ছে C ডবল বন্ড O, এখানে হচ্ছে NH বন্ধন যেমন ছিল তেমন, CH CH3 COOH, কমপ্লিট। নিচের যৌগগুলিকে A to F পর্যন্ত শনাক্ত করতে বলেছে। CH3CH এর সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিলে হচ্ছে টিসঙ্ক বিক্রিয়া হতো। তাহলে এটা কি হবে? আচ্ছা, এটা ডাইঅল তৈরি হতে পারে, CH2OH হবে, আর এখানে হচ্ছে CH2OH হবে। যদি এখানে OET থাকতো, হলথ্রাইজ থাকতো, তাহলে এখানে টিসঙ্ক বিক্রিয়া হয়ে যেত, এস্টার কিন্তু এখানে তৈরি হয়ে যেত। জানি না ভুল করেছে কি কি, তবে এটাই তৈরি হওয়া উচিত। নেক্সট হচ্ছে কি ভিটিক রিয়াকশন। এটা ভিটিক রিয়াকশনে কি আছে? C আর D প্রোডাক্ট যেহেতু, তাই যেটা কার্বনিল গ্রুপ থাকবে সেটা CH2 হয়ে যাবে, আর যেটা PPH3 থাকবে ওটার সঙ্গে ডবল বন্ড হয়ে যাবে, মানে P ডবল বন্ড, এদিকে হচ্ছে PH3। এটা হচ্ছে C আর D প্রোডাক্ট। নেক্সট কি আছে? অ্যানাইডাস AlCl3 CH2 লেস দ্যান 60 ডিগ্রি। এখানে কি হবে? পুনর্বিন্যাস হবে, এটা OH থেকে যাবে একবার অর্থতে একবার প্যারাতে, যেহেতু মেন প্রোডাক্ট লিখতে বলেছে প্যারাটাই আমি লিখে দিলাম, CO C6H5, একটা প্রোডাক্ট লিখতে বলেছে তাই প্যারা প্রোডাক্টটাই কিন্তু আমরা এখানে লিখলাম। নেক্সট, কনসেন্ট্রেট H2SO4 পিনাকল থেকে পিনাকোলন তৈরি হয়ে যাবে। পিনাকোলন মানে এখানে H2SO4 দিয়ে এটা কি নেবে? H+ কে নেবে। জল হলো ভালো লিভিং গ্রুপ, হলো ভালো লিভিং গ্রুপ মানে কি? এটা এখানে যাবে, এটা মাইগ্রেট করবে এখানে, আর এটা বেরিয়ে চলে যাবে দিয়ে। তার ফলে কি তৈরি হচ্ছে? CH3 C ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড C,
CH3, এখানে একটা CH3, এখানেও একটা CH3, অর্থাৎ কি পিনাকোলন কিন্তু এখানে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, C6H5CHO সঙ্গে অ্যাসিটালডিহাইড ডাইলুট মিক্সড অ্যালডল কনডেনসেশন। মিক্সড অ্যালডল কনডেনসেশন মানে যেটা তৈরি হবে সেটা কি হচ্ছে, এটা CH2 মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে CO তে। একটু বিক্রিয়াটা দেখিয়ে দিই। C6H5 এখানে লিখলাম, মানে বেনজিন, এটা CHOটা এখানে লিখলাম। আর এই যে ডাইলুটে OH, এখান থেকে CH কে নিয়ে নেবে, অ্যাসিডিক হাইড্রোজেনকে নিয়ে নেবে, দিয়ে কি করবে CH2 মাইনাস করবে, আর এদিকে CHO করবে, এইটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা এখানে ঘুরে যাবে। তার ফলে কি হচ্ছে C6H5, আর এখানে হচ্ছে CO মাইনাস হয়ে যাবে, আর এই যে জল বেরিয়েছিল প্রথমে সেখান থেকে OH নিয়ে নেবে, একবারে করে দিলাম আমি। আর এখানে কি হচ্ছে CH একটা ছিল, CH2 CHO, হিট যদি দিত এখান থেকে জল হিসেবে বেরিয়ে চলে যেত। এটা হচ্ছে মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। নেক্সট, ফর্মালডিহাইডের মধ্যে NH3 চালনা করা হলো, কি ঘটে লেখো। আচ্ছা, ফর্মালডিহাইডের মধ্যে যদি NH ইউরোট্রপিন তৈরি হয়, CH এর সঙ্গে NH3 যদি চালনা করি, এখানে ইউরোট্রপিন মানে N, CH2N, CH2N, CH2, আবার N একটা মাঝে, এবার প্রত্যেকটা CH2 গ্রুপ দিয়ে যুক্ত। ব্যাস, এটার নাম হচ্ছে টেট্রা, আচ্ছা, হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন। ইউরোট্রপিন এটা একটি ইম্পর্টেন্ট হিসাবে এখানে কিন্তু MCQ হিসাবে কিন্তু আসার সম্ভাবনা আছে। এটাকে একটু স্টার্ট দিয়ে রাখো, ভালো করে এটা পড়ে রাখবে। MCQ ও সম্ভাবনা আছে, যৌগটার নাম কি বলে দেয়, অনেক সময় ইউরোট্রপিন বলে দেয়, অথবা হেক্সামিথিলিন টেট্রামিন বলেও দিতে পারে। এটা একটু ভালো করে দেখে রাখবা। নেক্সট হচ্ছে কি আর্নড ইটার সিনথেসিস। আর্নড ইটার সিনথেসিসে ফার্স্ট কি হয়, আমি বিক্রিয়াটা উদাহরণ ডাইরেক্ট দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি না, একদম ডাইরেক্ট একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। CH3COOH, তার সঙ্গে ফার্স্ট PCl5 দেবো বা SOCl2 দেবো, তাহলে কি তৈরি হবে CH3COCl, তারপরে দেবো ডায়াজোমিথেন CH2N2, CH2N2 দিলে এখানে হবে CH3COCHN2 তৈরি হবে। এরপরে কি করবো, Ag2O দেবো, Ag2O দিলে কিটিন যৌগ তৈরি হবে CH3CH ডবল বন্ড C ডবল বন্ড O। কিটিন যৌগ তৈরি হওয়ার পর এখানে যদি H2O দিই, তাহলে একটা কার্বন বেশি যুক্ত অ্যাসিড তৈরি হবে CH3CH2COOH, একটা কার্বন বেশি যুক্ত অ্যাসিড। এটা হচ্ছে কি আর্নড ইটার সিনথেসিস। নেক্সট কি আছে, HVZ, এটা হচ্ছে এমেরটা হলো, এবার এনেরটা। HVZ মানে হেল ভোলার জেলেন্সকি রিঅ্যাকশন, যেটা সেটা কি হচ্ছে আলফা যে হাইড্রোজেন সেটা সাবস্টিটিউট হবে কার দ্বারা, ব্রোমিন বা ক্লোরিন দ্বারা, মানে CH2COOH লিখলাম, তাহলে আলফা হাইড্রোজেন হচ্ছে এখানে আছে যেটা, সেটা। তা এখানে যদি আমরা লাল ফসফরাস আর কি দিয়ে দিই, Br2 দিই, তাহলে আলফাতে সাবস্টিটিউট হবে, তৈরি হবে কি CH3CH, এখানে একটা ব্রোমিন, আর এখানে হচ্ছে COOH। এটা হচ্ছে HVZ রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, এই দুটো তোমরা দেখে রাখবে ভালো করে। নেক্সট, রোজেনমান বিজারণ দ্বারা HCHO প্রস্তুত করা যায় না কেন। প্রথম কথা, রোজেনমান বিজারণে যে অ্যাসিড ক্লোরাইডটা সেটা ফর্মাইল ক্লোরাইড, তাই এটা কি নর্মাল টেম্পারেচার যেটা, সেটা অস্থায়ী হয়, সেই জন্য কি হচ্ছে এটা তৈরি করা যায় না। তাহলে লিখে দিই, কারণ সংশ্লিষ্ট অ্যাসিড ক্লোরাইড, মানে রোজেনমান বিজারণে কি হয়, অ্যাসিড ক্লোরাইড নিতে হয়, সেই অ্যাসিড ক্লোরাইড টি ফর্মাইল ক্লোরাইড, সংকেত কি HCOCl, এটা হচ্ছে ফর্মাইল ক্লোরাইড, যেটা কি সাধারণ উষ্ণতায় অস্থায়ী, সাধারণ উষ্ণতায় অস্থায়ী, তাই জন্য রোজেনমান বিজারণ দ্বারা HCHO প্রস্তুত করা যায় না। নেক্সট, A2D খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা বেনজয়েন আছে, বেনজয়েন কন্ডেনসেশন মানে KCN, জল আর ইথানল, জল ইথানল হিট। নেক্সট কি নিতে হবে, নেক্সট হবে বেনজয়েনের পর বেনজিল তৈরি হবে, তার জন্য কি নিতে হয় HNO3, এটা বেনজিল তৈরি হয়ে গেছে। বেনজিলের পর বেনজিলিক অ্যাসিড যেটা আছে তার সল্ট হবে, তার মানে হবে KOH আর ETOH, যদি দিই তাহলে এটা সল্ট হচ্ছে। আর লাস্ট হচ্ছে স্টিফেন পদ্ধতি, বোঝাই যাচ্ছে SnCl2 গাঢ় HCl, আর কি জল নিলেই হয়ে যাবে, বাস কমপ্লিট, এইটুকু। নেক্সট, আচ্ছা আর ছিল না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাও। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয় সেগুলোকে শেষ করা, আমার অফলাইন ব্যাচ থাকে তাই জন্য হয়তো একটু দেরি হচ্ছে, তবে চেষ্টা করব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। তো আজকের মতন এই পর্যন্তই।